ডিয়ার স্টুডেন্ট, এলিটে সকলকে স্বাগত। আশা করি সকলেই তোমরা ভালো আছো এবং আশা করি যে তোমাদের সবার ভালো পরীক্ষা হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই 35, 36, 37 এমনকি 38ও পেয়েছে এবং আমার রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্ট, সেই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টেই যে কোশ্চেন আমি দেখলাম, সেই কোশ্চেনটা কিন্তু মানে খুব ভালো কোশ্চেন এসেছে, খুব সহজ বলা যেতে পারে। এবং আমার যে লাস্ট সাজেশন আমি হয়তো পুরোপুরি দিতে পারিনি, হ্যাঁ, প্রচণ্ড ব্যস্ততা থাকার দরুন আমি সম্পূর্ণ সাজেশন দিতে পারিনি, কিন্তু লাস্ট সাজেশন থেকে অনেকটাই তোমাদের এসেছে। যারা প্রথম থেকে আমার ক্লাস করেছো, রীতিমতো নোটস সাজেশন পড়েছো, মক টেস্ট করেছো, তারা কিন্তু সবাই কিন্তু ভালো পরীক্ষা দেবে, এটা আমি মনে করি আর কি। তোমাদের 40-40টার মতোই কোশ্চেন ছিল বলা যেতেই পারে। সবাই পরীক্ষা ভালো দিয়েছো, এটা আমার মানে আমি আশাবাদী। এবং ইন ফিউচারে তোমরা যে 4th সেমিস্টারে এক্সাম দিতে যাবে বা এক্সাম দিবে, সেক্ষেত্রে আরো ভালো পরীক্ষা দেবে এবং যাদের যে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে তুলবে, এটা আমি আশা করব। তো 3rd সেমিস্টারে আমরা কতটা দিয়েছি সেটা তোমরা বিচার করবে। এবং আমি 4th সেমিস্টার, এই যে 4th সেমিস্টার যেটা রানিং চলছে আর কি, তোমাদের 4th সেমিস্টারে আমি 3rd সেমিস্টারে যা দিয়েছি তার থেকেও আরো ভালো দেওয়ার চেষ্টা করব। তোমাদের যতটা ভালো দেওয়ার চেষ্টা করা যায় ততটাই আমরা করব। আমাদের এই এলিট তোমাদের পূর্ণাঙ্গ ভাবে যত ভালো দেওয়ার যেতে পারে ততটাই দেবে। তো আশা করি এই 4th সেমিস্টারেও তোমাদের যে 40-এর যে এক্সাম হবে সেটাতেও তোমরা আমাদের থেকে অনেক কিছু কমন পাবে এবং আগামীতে তোমাদের ভালো পরীক্ষা হবে। আমি যে এই 4th সেমিস্টারে যে ক্লাস যে করাবো এই 4 থেকে 5 মাস, সেখানে পড়াতে গিয়ে আমি কিছু স্ট্র্যাটেজি চেঞ্জ করব, যেখানে 3rd সেমিস্টারে হয়তো করে উঠতে পারিনি। এই 4th সেমিস্টারে তোমাদের যাবতীয় যে ক্লাস, সেই ক্লাসগুলো তো হবেই, সাজেশন নোটস তোমরা তো পাবেই, পাশাপাশি তোমাদের আমি হয়তো 1 মাসে 2 থেকে 3 বার হতে পারে, বা একটা ক্লাস করার পরে বা 1-2টো ক্লাস করার পরে আমি কিছু মানে স্ট্র্যাটেজিক্যালি ভাবে তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো আছে, তোমাদের হয়তো এবার অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে 2 নম্বরের, সেই 2 নম্বরের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। এই 2 নম্বরের কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। সেখানে 2 নম্বরের মধ্যে এমসিকিউ পড়তে পারে বা শর্ট থাকতে পারে, সেগুলো নিয়েও কিন্তু আমি এবার আলোচনা করব। মাঝের মধ্যে আমি এই ক্লাসগুলো কিন্তু করব। এছাড়াও জানি না আমাদের এলিট তোমাদের জন্য লাইভ ক্লাসের একটা মানে পুরোপুরি আমরা লাইভ দিতে পারবো না, কিন্তু আমরা মাঝের মধ্যে তোমাদেরকে যাতে কমিউনিকেশনটাকে আমাদের খুব ক্লোজ হয় এবং তোমাদের যাতে কোনো প্রবলেম থাকে ডাইরেক্ট আমাকে সেই লাইভ ক্লাসে বলতে পারবে, সেই চিন্তা ভাবনাও আমাদের আছে। এবং আমি ক্লাস করতে করতে তোমাদের ক্লাসের সাথে সাথে বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এবার আমি বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এই ধরনের একটা মানে ক্লাস তোমাদের হতে চলেছে। তো তোমরা সকলেই এই এলিটে যুক্ত হয়ে যাও এবং এই এলিট তোমাদের ভালো কিছু দেবে এবং তোমাদের খুব কম মূল্যে, খুব অল্প পয়সাতে তোমরা এই এলিট থেকে অনেক কিছুই পেয়ে যাবে, যেটা তোমরা টিউশনে পেয়ে যাও। টিউশনে অনেক টাকা খরচ হয়, কিন্তু তোমাদের অল্প মূল্যে বাড়িতে বসে বসেই তোমরা এই এলিট থেকে খুব কম এবং স্বল্প মূল্যে, সামান্য মূল্যে তোমরা কিন্তু সমস্তটাই পেয়ে যাবে। যেটা তোমরা টিউশনিতে পাও তার থেকে ভালো কিছু পেয়ে যাবে। তো এই আশা রেখে আমি তোমাদের প্রতি আশাবাদী যে তোমরা সবাই এই এলিটে যুক্ত হয়ে তোমাদের যে সামনের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা তোমরা জোরদার করবে। এবং আমাদের যে ক্লাস, সেই ক্লাস কিন্তু মূলত আরম্ভ হতে চলেছে
রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস সামনেই, পুজোর পরেই হয়তো আমি ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, পুজোর আগে তো আর হচ্ছে না, পুজোর পরে কিন্তু আমি ক্লাস শুরু করে দেবো। কিন্তু আজকে আমরা পুজোর আগেই তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস সংক্রান্ত কিছু যে বিস্তারিত আলোচনা বা সিলেবাস সম্পর্কে যে তোমাদের যে একটা যে ধারণা, সেই ধারণাটা আমি দিয়ে দেবো। তোমাদের যে সিলেবাস যেটা আছে সেটা হচ্ছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স অর্থাৎ সমকালীন বিশ্বের রাজনীতি, সমকালীন বিশ্ব রাজনীতি। এবং সেকেন্ডটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ভারতের সরকার, অ্যান্ড এবং কন্টেম্পোরারি পলিটিক্স এবং সমকালীন রাজনীতি। ভারতের সরকার এবং সমকালীন রাজনীতি, ভারতবর্ষের যে গভর্নমেন্ট চলছে কিভাবে এবং ভারতবর্ষের রাজনীতি কোন কোন প্রেক্ষাপটগুলো চলছে, ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থা কিভাবে চলছে, ভারতবর্ষে কারা শাসন করছে, সেই সম্পর্কে বিস্তারিত পেপারটা আমাদের এভাবে এই 4th সেমিস্টারে আছে। এছাড়াও কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্সে কি আছে? কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স হচ্ছে সমকালীন বিশ্ব রাজনীতি। সেখানে বিশ্বে কতগুলো আঞ্চলিক সংগঠন রয়েছে, এই আঞ্চলিক সংগঠনের মাধ্যম দিয়ে বিশ্ব পরিচালিত হচ্ছে এবং পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের যে থিওরিটিক্যাল যে আসপেক্ট বা তত্ত্বগত যে দিক, আন্তর্জাতিক রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্কের যে থিওরি পেপার, সেই থিওরিগত বা সেই তত্ত্বগত যে দিক, সেই তত্ত্বগত বিষয় কিন্তু এবার আসে, যেখানে বাস্তববাদ, উদারনীতিবাদ, নয়া উদারনীতিবাদ, নয়া বাস্তববাদ, এছাড়াও আসিয়ান, বিমস্টেক, এগুলো কিন্তু আসে। তো যাই হোক, এই সিলেবাস সংক্রান্ত তোমাদের আমি বিস্তারিতভাবে একটু আলোচনা করব। প্রথম ইউনিটে যেটা আছে তোমাদের তো জানো, তো তোমাদের 40 মার্কের, 40 মার্কের তোমাদের পুরো পেপারটা, এবং এই যে পেপারটা, এই পেপারটা পুরোটাই থিওরির ওপর, পুরোটাই থিওরির ওপর, মানে তত্ত্ব। প্রথমটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্টারন্যাশনাল রিলেশনস কি কনসেপ্ট অ্যান্ড পলিটিক্যাল ডক্ট্রিন, আন্তর্জাতিক সম্পর্ক এবং তার ধারণা এবং রাজনৈতিক মতবাদ। আন্তর্জাতিক সম্পর্কের কি কি দিক আছে দেখব। ইভলিউশন অফ আইআর অ্যাজ এ ডিসিপ্লিন, ইভলিউশন অফ আইআর অ্যাজ এ ডিসিপ্লিন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কে, আইআর মানে ইন্টারন্যাশনাল রিলেশনস, আইআর মানে ইন্টারন্যাশনাল রিলেশনস, ইভলিউশন মানে বিবর্তন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং তার যে যে একাডেমিক ডিসিপ্লিন রয়েছে অর্থাৎ বিদ্যায়তন চর্চা, কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক ধীরে 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 গ্রো করলো, কিভাবে ইন্টারন্যাশনাল রিলেশনসের জন্ম হলো, তার প্রথম থেকে বর্তমান পর্যন্ত তাত্ত্বিক দিক আলোচনা করব। মানে এই সিলেবাসে আলোচনা, মানে সিলেবাসের মধ্যে আছে, যেখানে ইন্টারন্যাশনাল রিলেশনসের ধারণাটা কিভাবে এলো, কার হাত দিয়ে এলো এবং আন্তর্জাতিক সম্পর্কের জনক কে, আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে একটা স্বতন্ত্র বিষয় হিসেবে, একটা স্বাধীন বিষয় হিসেবে আত্মপ্রকাশ করেছিল, তার যে বর্ণনা, সেই ইন্টারন্যাশনাল যে একাডেমিক ডিসিপ্লিন অর্থাৎ ইভলিউশন অফ ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যাজ এ একাডেমিক ডিসিপ্লিন, বিদ্যায়তনের চর্চা বা কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক তার যে যে স্তর সেটাকে গ্রো করলো, সেখানে আমরা মানে এই পুরো এই একাডেমিক ডিসিপ্লিনের মধ্যে আমরা আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন সম্পর্কে পাবো। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে ছোট থেকে আস্তে 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 বড় হলো, কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক জন্ম থেকে আজ বর্তমান পর্যন্ত কিভাবে তার গ্রো হয়েছে, কিভাবে এগিয়ে গিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, সেই একাডেমিক ডিসিপ্লিনে আমরা কিন্তু এই বিষয়গুলো মানে দেখতে পাবো। তারপরে দেখো রিয়ালিজম আছে। রিয়ালিজম মানে হচ্ছে বাস্তববাদ, আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদী তত্ত্ব কি বলে, বাস্তববাদী তত্ত্বের চিন্তা ভাবনা কি, বাস্তববাদী তত্ত্বের রোল কি কি, সেখানে আমরা দেখব কারা কারা বাস্তববাদী তাত্ত্বিক রয়েছে, বাস্তববাদ কাকে বলে
এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা রিয়েলিজম বা রিয়েলিস্ট থিওরিতে পাবো, যেখানে এই রিয়েলিস্ট থিওরি ক্ষমতার রাজনীতির কথা বলে, অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে তারা যুদ্ধে বিশ্বাসী, তারা ক্ষমতায় বিশ্বাসী, তারা রাষ্ট্রকে একক বলে মনে করে। তাহলে এই যে রিয়েলিজম, এই রিয়েলিজম বা রিয়েলিস্ট থিওরি কিন্তু মূলত ইন্টারন্যাশনাল যে রিলেশনস, সেই ইন্টারন্যাশনাল রিলেশনসের আসপেক্টে রিয়েলিস্ট থিওরির ভূমিকাটা কি সেটা কিন্তু আমরা এই সিলেবাসে দেখতে পাবো, একটা থিওরিটিক্যাল দিক। আইডিয়ালিজম, আইডিয়ালিজম মানে হচ্ছে আদর্শবাদ। আদর্শবাদ, আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদের ভূমিকা কি, আদর্শবাদ কি বলে, আদর্শবাদের তাত্ত্বিক কারা, সেখানে আমরা দেখবো তারা আদর্শে বিশ্বাসী, তারা নীতি নৈতিকতায় বিশ্বাসী, তারা সহযোগিতায় বিশ্বাসী, তারা শান্তিতে বিশ্বাসী, তারা যুদ্ধ চায় না। আদর্শবাদ কখনো যুদ্ধ চায় না, তারা সহযোগিতা, সহমর্মিতা, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনসের যে দিক, সেখানে সম্পর্কের বা শান্তির দিক, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরে। লিবারালিজম, তাহলে আইডিয়ালিজমের গ্রোথ হয়ে, আইডিয়ালিজমের অগ্রসর হয়ে, মানে আদর্শবাদের যে গ্রোথ বা আদর্শবাদের যে বিবর্তন, সেটা আদর্শবাদ থেকেই লিবারালিজম বা উদারনীতিবাদের জন্ম, বা উদারনীতিবাদ এই আদর্শবাদেরই একটা দিক। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে উদারনীতিবাদের ভূমিকাটা কি, উদারনীতিবাদের তাত্ত্বিক কারা, উদারনীতিবাদ কোন কোন বিষয়ের উপর জোর দেয়, তাহলে উদারনীতিবাদী প্রেক্ষাপটটা কিন্তু আমরা এখানে দেখব। মার্কসিজম, ব্রিফ আউটলাইন। মার্ক্সবাদ, আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সবাদী তত্ত্ব। মার্ক্স আন্তর্জাতিক সম্পর্কে যে ইন্টারন্যাশনাল রিলেশনসে মার্ক্সের মূল বক্তব্যটা কি, তারা কিসে বিশ্বাসী। মার্ক্স তো সবসময় অর্থনীতিতে বিশ্বাসী, তারা শ্রমিক শ্রেণীর পক্ষে কথা বলে, তারা পুঁজিবাদের বিরোধিতায় কথা বলে। তাহলে এই মার্ক্সবাদ আন্তর্জাতিক সম্পর্ককে কিভাবে দেখছে, পুরো ইন্টারন্যাশনাল রিলেশনসটাকে তারা কিভাবে ব্যাখ্যা করছে, সেটা কিন্তু আমরা এখানে পাবো। ইউনিট 2 এ দেখো তো, তোমাদের যে ইউনিট, এই ইউনিট 1 এ আমরা দেখব মূলত একটা থিওরিটিক্যাল পেপার, একটা তত্ত্বগত পেপার আমরা পাবো, সব থিওরি। ইউনিট 1 এর মধ্যে থিওরি পাচ্ছি, ইউনিট 2 এর মধ্যে কিছু আমরা ইন্টারন্যাশনাল রিজিওনাল অর্গানাইজেশনের কথা পাবো। অর্থাৎ আন্তর্জাতিক যে রাজনীতিতে বা আন্তর্জাতিক সম্পর্কে যে সংগঠনগুলো রয়েছে, একে অপরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, বা একে অপরের সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্ক বা বহুপাক্ষিক সম্পর্ক, সেখানে এই কিভাবে সম্পর্কটা গড়ে উঠছে, কিভাবে একে অপরের যে সম্পর্কের মাধ্যম দিয়ে তাদের যে বোঝাপড়া, সেটা কিন্তু একটা রিজিওনাল অর্গানাইজেশন মানে আঞ্চলিক সংগঠনের মধ্য দিয়ে পাবো। এই আঞ্চলিক সংগঠনগুলো দেখো, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন, মেজর রিজিওনাল অ্যান্ড সাব রিজিওনাল অর্গানাইজেশন, যেটা বললাম যে আঞ্চলিক সংগঠন। তো এই আঞ্চলিক সংগঠন কোনগুলো আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, সার্ক আছে, আসিয়ান আছে এবং বিমস্টেক আছে। এগুলো হচ্ছে এক একটা রিজিওনাল অর্গানাইজেশন ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের রাজনীতিতে, ইন ইন্টারন্যাশনাল পলিটিক্সে রিজিওনাল যে অর্গানাইজেশন, সেগুলো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ ইউরোপের রাষ্ট্রগুলোকে নিয়ে একটা ইউনিয়ন গঠিত হয়েছে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক, তাদের মধ্যে একটা বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, এই সমস্ত সম্পর্ক একে অপরের রাষ্ট্রের উন্নয়নের জন্য তারা বন্ধুত্ব করেছে একটা ইউনিটের মধ্য দিয়ে, একটা অর্গানাইজেশনের মধ্য দিয়ে। সেটা ইউরোপিয়ান ইউনিয়ন, মানে ইউরোপের রাষ্ট্রগুলোকে নিয়ে একটা ইউনিয়ন গঠিত হয়েছে। সার্ক, সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। এই সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা সংগঠন, দক্ষিণ এশিয়ার একটা সংগঠন, যেখানে আমরা দেখব যে 1985 সালে সার্কের সংগঠনটি গঠিত হয়েছিল। 1985 সালে 8ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকাতে মূলত সার্কের জন্ম হয়েছিল। সার্কের যে সদস্য আমরা জানি, তোমরা 3rd সেমিস্টারে পড়েছিলে যে সার্কের সদস্যভুক্ত দেশ দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো রয়েছে, সেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ রয়েছে, আফগানিস্তান রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে,
এরাই মূলত সার্কের সদস্য এবং এই দক্ষিণ এশিয়ার একটা আঞ্চলিক সংগঠন, যাতে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে একটা উন্নয়ন বা বোঝাপড়া হয়। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো যাতে একে অপরের উন্নয়নের সঙ্গে যুক্ত হয়ে যায়, সামিল হয়ে যায়, রাষ্ট্রগুলোর সঙ্গে দেওয়া নেওয়ার ব্যাপারগুলো জানে এই সংগঠনের মাধ্যম দিয়ে হয়, তার জন্য সার্ক গঠিত হয়েছিল। এশিয়ান গঠিত হয়েছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, অর্থাৎ দক্ষিণ পূর্বের রাষ্ট্র, এশিয়ার দক্ষিণের রাষ্ট্র এবং পূর্বের রাষ্ট্র, সাউথ ইস্ট এশিয়ান নেশন। সাউথ মানে দক্ষিণ, ইস্ট মানে পূর্ব, মানে দক্ষিণের এবং পূর্বের রাষ্ট্রগুলোকে নিয়ে আসিয়ান গঠিত হয়েছে 1967 সালের। মূলত এটা গঠিত হয়েছিল ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে। এই অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, যেটা হচ্ছে আসিয়ান, এই আসিয়ানের ভূমিকাটা কি, যেখানে রাষ্ট্রগুলো যে দক্ষিণ পূর্ব যে এশিয়ার যে দক্ষিণ পূর্বের রাষ্ট্রগুলো রয়েছে তাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, তাদের মধ্যে একটা সহযোগিতার পরিবেশ, তাদের মধ্যে যে একটা নেওয়া দেওয়ার ব্যাপার আর কি, তাদের মধ্যে একটা আদান প্রদান, তাদের যার অর্থাৎ আসিয়ানের যে রাষ্ট্রগুলো, একটা রাষ্ট্র যেমন বলতে পারি আমরা ফিনল্যান্ডের কথা বলতে পারি, ফিলিপিন্সের কথা বলতে পারি, ইন্দোনেশিয়ার কথা বলতে পারি। হ্যাঁ, এই সমস্ত রাষ্ট্রগুলো মূলত বা মায়ানমার, এই সমস্ত রাষ্ট্রগুলো মূলত আসিয়ানের সদস্য। ফিলিপিন্স থেকে শুরু করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত রাষ্ট্রগুলো আসিয়ানের সদস্য। তাই এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া, কিভাবে রাষ্ট্রগুলোর উন্নয়ন হবে তার জন্য একটা সংগঠন হচ্ছে আসিয়ান। এবং এটা হচ্ছে দক্ষিণ পূর্বের রাষ্ট্রগুলো, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র। ঠিক আছে। বিমস্টেক হচ্ছে মূলত আমরা দেখতে পাবো যে বে অফ বেঙ্গল মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন, অর্থাৎ বে অফ বেঙ্গলের মধ্যে, অর্থাৎ বঙ্গোপসাগরের আশেপাশে যে রাষ্ট্রগুলো রয়েছে, মায়ানমার, থাইল্যান্ড, এই সমস্ত যে রাষ্ট্রগুলো রয়েছে বাংলার উপসাগরের পার্শ্বে, সেই সমস্ত রাষ্ট্রগুলোকে নিয়ে, যেমন বাংলাদেশ হতে পারে, এখানে বাংলাদেশ আছে, ভারত আছে, মায়ানমার আছে, থাইল্যান্ড আছে, এই সমস্ত রাষ্ট্রগুলোকে নিয়ে বিমস্টেক গঠিত হয়েছে। এক একটা মূলত রাষ্ট্রগুলোর এক একটা অক্ষরের মাধ্যম দিয়ে আমরা দেখবো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন, বে অফ বেঙ্গল ইকোনমিক ইনিশিয়েটিভ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন, অর্থাৎ বহুমুখী উদ্যোগ। তাদের মধ্যে যেমন আসিয়ান একটা সংগঠন, ঠিক তেমন বিমস্টেক একটা সংগঠন, যেমন সার্ক একটা সংগঠন, তেমন বিমস্টেক একটা সংগঠন। এই সংগঠনের মাধ্যম দিয়ে আন্তর্জাতিক স্তরে তাদের মধ্যে একটা সম্পর্ক, সহযোগিতার পরিবেশ, তাদের মধ্যে একটা আদান প্রদান, তাদের মধ্যে একটা নেওয়া দেওয়ার পরিবেশ তৈরি করা, উন্নয়নের জন্য সহযোগিতার পরিবেশ তৈরি করা, এই এক অপরের রাষ্ট্রগুলোর একটা উন্নয়নের ধারা যাতে এগিয়ে যায়, তার জন্যই কিন্তু বিমস্টেক গঠিত হয়েছে। এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। তাহলে ইউনিট 1 এবং ইউনিট 2 তোমরা সবাই বুঝতে পেরেছো যে কি আছে। ইউনিট 3 তে যেটা আছে সেটা হচ্ছে গ্লোবালাইজেশন। এই গ্লোবালাইজেশনের কথার অর্থ হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নের কতগুলো পার্ট আছে, ইকোনমিক, পলিটিক্যাল, কালচারাল কনসিকুয়েন্সেস। অর্থাৎ বিশ্বায়ন বলতে আমরা জানি যে বিশ্বের যে রাষ্ট্রগুলোর যে বর্ডার,
সেই বর্ডার কিন্তু আর ওপেন, মানে এই বর্ডার কিন্তু আর মানে সীমানা দিয়ে ঘেরা থাকছে না। বিশ্বটা একটা গ্রামে পরিণত হয়েছে। যেমন গ্রাম, আমাদের গ্রামগুলো যেমন ওপেন, প্রত্যেকটা গ্রামেই যেমন আমরা যেতে পারি, বিভিন্ন হকাররা এসে ব্যবসা করে, বিভিন্ন যারা ব্যবসা করে এক গ্রাম থেকে আরেক গ্রাম যায়, সেই রকমই গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন এমনই একটা বিষয় যেখানে বিশ্বকে একটা গ্রামের মতো দেখছে। যেমন গ্রামে কোনো বাধা থাকে না, গ্রামে কোনো বর্ডার থাকে না, সবাই গ্রামে এক গ্রাম থেকে আরেক গ্রামে ব্যবসা বাণিজ্য করছে। ঠিক তেমনি বিশ্বায়নের যে কনসেপ্ট সেটা কিন্তু একটা গ্রামের মতো। বিশ্বায়নকে বলা হচ্ছে যে একটা বিশ্বপল্লী বা বিশ্ব গ্রাম, ওয়ার্ল্ড ভিলেজ বলা হচ্ছে। মানে এখানে কোনো বাধা নেই, কোনো রাষ্ট্রের আর সীমানা বলে কিছু নেই, এই সমস্ত দিকগুলো ভাবা হচ্ছে। এবং 1970-এর দশকে বিশ্বায়নের যে কনসেপ্টটা কিন্তু মানে বৃদ্ধি পাচ্ছে, মানে সেই সময় থেকে আসছে। এবং বিশ্বায়নের জালে প্রত্যেকটা রাষ্ট্র জড়িত, অর্থাৎ একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রে এসে বাণিজ্য করবে, ব্যবসা করবে। আমাদের রাষ্ট্রের কোনো প্রোডাক্ট অন্য দেশে যাবে, অন্য দেশে তারা ব্যবসা বাণিজ্য করবে। যেমন অন্য দেশ থেকে আমাদের কোকা-কোলা, আমাদের যে কোকা-কোলা, এই যে কোকা-কোলা আমরা খাচ্ছি, সেটা কিন্তু আমাদের প্রোডাক্ট নয়, সেটা কিন্তু বাইরের আমেরিকা বা এদের প্রোডাক্ট। পেপসি এগুলো বাইরের আমেরিকা বা ইউরোপের রাষ্ট্রগুলোর প্রোডাক্ট। এখানে কিন্তু কলকারখানা তৈরি হয়ে গেছে, এখানেই তৈরি হচ্ছে, এখানেই বিক্রি হচ্ছে। এটাই হচ্ছে বিশ্বায়ন, যে অন্য একটা দেশের প্রোডাক্ট আমাদের দেশে এসে বিক্রি করছে এবং সেটা মানে সেই প্রোডাক্টের যে ইনকাম করে তারা টাকা নিয়ে চলে যাচ্ছে তাদের দেশে। তো বিশ্বায়নটা এমনই যে বিশ্বের যে বাজার সেটা কিন্তু খোলা, ওপেন সবার জন্য। তাহলে ওপেন মার্কেট পলিসিটা হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়ন বিশ্বকে বাজার হিসেবে দেখে, তাহলে বিশ্বকে একটা বাজার হিসেবে দেখছে। এই যে বিশ্বায়ন, তার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক, এই বিশ্বায়নের ফলে অর্থনীতি চেঞ্জ হয়ে গেছে, রাজনীতি চেঞ্জ হয়ে গেছে এবং সাংস্কৃতিক পরিবর্তন ঘটেছে। যেমন আমরা বলতে পারি যে এই যে আমরা জিন্স প্যান্ট, এই জিন্স প্যান্ট পরছি কি হবে, এটা তো আমাদের কালচার নয়, তাহলে এটা বাইরের দেশের কালচার, এটা ইউরোপীয় কালচার, এটা পাশ্চাত্যের কালচার। তাহলে এই যে পাশ্চাত্যের কালচার আমরা সেটা গ্রহণ করেছি, তার মানে কিভাবে হলো, তার মানে এটা বিশ্বায়নের ফলেই হয়েছে। বিশ্বায়ন মানে বিশ্ব থেকে আসবে, অর্থাৎ বাইরের কোনো প্রোডাক্ট, বাইরের কোনো টেকনোলজি, বাইরের কোনো সংস্কৃতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। এটাই হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়ন একটা জালের মতো, মাকড়সার জালের মতো, যে জাল থেকে আর কেউ বেরোতে পারবে না। অর্থাৎ এই বিশ্বায়নের কতগুলো খারাপ দিক রয়েছে। এই যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস বলছে, গ্লোবালাইজেশন অ্যাজ এ ক্রিটিক্যাল অ্যানালাইসিস, ক্রিটিক্যাল মানে হচ্ছে সমালোচনা। তাহলে এই গ্লোবালাইজেশনের কতগুলো ভালো দিক রয়েছে, আবার খারাপ দিকও রয়েছে। এই গ্লোবালাইজেশনের ফলে কি হলো, গ্লোবালাইজেশনের পরে কারা লাভবান হলো আর কারা লোকসানের মধ্যে পড়ে গেল, সেটাই হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস। অর্থাৎ গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের ভালো দিক এবং খারাপ দিক, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো সেটা কিন্তু তোমাদের আছে। এবার আমরা দেখবো ইন্ডিয়ান গ্লোবালাইজেশন, মানে ভারতবর্ষের গ্লোবালাইজেশনের ফলাফলকে। ভারতবর্ষ কিভাবে গ্লোবালাইজেশনের জালে জর্জরিত হলো, কখন থেকে হলো, ভারতবর্ষে গ্লোবালাইজেশনের যে ভূমিকা, এই গ্লোবালাইজেশনের আন্তর্জাতিক রাজনীতিতে যে বিশ্বায়ন, এই বিশ্বায়নের ক্ষেত্রে ভারতের ভূমিকাটা কি, ভারত কখন থেকে বিশ্বায়নের জালে পা দিল, সেই বিষয় নিয়ে তোমাদের এখানে আছে। যেখানে আমরা দেখবো 1992 সালে নরসিংহ রাও সরকার, তার আমলেই কিন্তু ভারতবর্ষ বিশ্বায়নের জালে পা দিয়ে দেয়। ভারতবর্ষ নিজের যে অর্থনৈতিক সংস্কার সেটা কিন্তু করতে থাকে এবং বিশ্বের যে বিশ্বায়ন সেটাকে গ্রহণ করে নেয়। তো যাই হোক, এগুলো ডিসকাস করবো আমরা, ক্লাসে আলোচনা করব। সেখানে আমরা দেখবো যে গ্লোবালাইজেশনের কতগুলো রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক দিক রয়েছে। এছাড়াও বিশ্বায়নের খারাপ দিক, ভালো দিক রয়েছে। বিশ্বায়নের ক্ষেত্রে ভারতবর্ষের ভূমিকাটা কি সেটা নিয়ে এই ইউনিট 3-তে তোমাদের আছে। ইউনিট 4 তোমাদের কি আছে, অর্গান অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, অর্গানস অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, মানে ভারতবর্ষের
সরকার এবং তার যে বডি আর কি। ভারতবর্ষের সরকারের কোন দিকগুলো ভারতবর্ষের সরকারের মানে পুরো বডিটা কি, পুরো স্ট্রাকচারটা কি সেটা কিন্তু দেখবো। সেখানে দেখবো এক্সিকিউটিভের কথা বলা হয়েছে, লেজিসলেচারের কথা বলা হয়েছে, জুডিশিয়ারির কথা বলা হয়েছে। এক্সিকিউটিভ কি? প্রশাসনিক বিভাগ। আমরা দেখবো প্রত্যেকটা রাষ্ট্রের 3টি বিভাগ রয়েছে শাসন ব্যবস্থার ক্ষেত্রে। একটা প্রশাসনিক, মানে প্রশাসন চালায়, দেশ চালাচ্ছে যারা। একটা আইনগত বা লেজিসলেচার, যেটা আইন তৈরি করবে, আইন বিভাগ রয়েছে। আর একটা জুডিশিয়ারি, অর্থাৎ বিচার বিভাগ, বিচার করবে। আমাদের বিচার বিভাগ আছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। তাহলে এই হচ্ছে 3টে বিভাগ নিয়েই একটা রাষ্ট্র পরিচালিত হয়। তাহলে এই যে রাষ্ট্র পরিচালিত হয়, সেখানে দেখবো এক্সিকিউটিভ বিভাগগুলো কারা কারা, কোন এরিয়াগুলো এক্সিকিউটিভ বিভাগের মধ্যে পড়ে। দেখো তোমাদের কতগুলো পাওয়ার অ্যান্ড ফাংশনের কথা বলা হয়েছে। কার? প্রেসিডেন্টের পাওয়ার, প্রধানমন্ত্রী পিএম এর পাওয়ার, গভর্নর মানে হচ্ছে রাজ্যপাল, তারপরে সিএম চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী, তারপরে ব্যুরোক্রাসি আমলাতন্ত্র, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, রাষ্ট্রপতির ক্ষমতা কি, তার ভূমিকা, তার কার্যাবলী কি, তার পদমর্যাদা কি, এছাড়াও রাজ্যপালের কাজ কি, রাজ্যপাল তার ভূমিকাটা কি, রাজ্যপাল কোন ধারায় আছে, এছাড়াও চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর কাজ কি, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর ক্ষমতা কি, মুখ্যমন্ত্রীর মর্যাদা কি। এছাড়াও দেখব ব্যুরোক্রাসি, আমলাতন্ত্র। ব্যুরোক্রাসি মানে আমলাতন্ত্র। আমলাতন্ত্র কাকে বলে, আমলাতন্ত্রের ভূমিকা কি, কারা আমলাতন্ত্র, অর্থাৎ আমরা দেখবো আমলা মানে হচ্ছে উচ্চপদস্থ কর্মচারী, যেমন বিডিও, এসডিও, ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এরা হচ্ছে আমলা বা উচ্চপদস্থ কর্মচারী। এরাও কিন্তু শাসন চালাচ্ছে, এরাও এক্সিকিউটিভের মধ্যে পড়ে। এক্সিকিউটিভ মানে প্রশাসনিক বিভাগ, যারা প্রশাসন চালাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এক্সিকিউটিভ পার্ট। লেজিসলেচার পার্ট, কম্পোজিশন অ্যান্ড ফাংশন মানে গঠন এবং কার্যাবলী। কার গঠন, কার কার্যাবলী? দেখো লোকসভার স্পিকার এবং রাজ্যসভার গঠন, কিভাবে রাজ্যসভা তার কাজ করে, লোকসভা কিভাবে কাজ করে। আমরা জানি যে ভারতবর্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট রাজ্যসভা, লোকসভা এবং অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে রাষ্ট্রপতিকে নিয়ে গঠিত। ঠিক আছে, তো তোমাদের এখানে রাজ্যসভার ভূমিকা, রাজ্যসভার কার্যাবলী এবং লোকসভার কার্যাবলী গঠন সম্পর্কে বলা হয়েছে। এছাড়াও বিধানসভার গঠন, বিধান পরিষদের গঠন কার্যাবলী, স্পিকারের গঠন বা স্পিকারের ক্ষমতা কার্যাবলী, স্পিকার কিভাবে কাজ করে, পার্লামেন্টে স্পিকারের কাজ কি, হ্যাঁ। এছাড়াও বিধান পরিষদ অর্থাৎ রাজ্য বিধান পরিষদ, রাজ্যের যে উচ্চ কক্ষ আর কি, রাজ্যের উচ্চ কক্ষ, সেই উচ্চ কক্ষের ভূমিকাটা কি, এবং রাজ্যের যে নিম্নকক্ষ বিধানসভা, সেই বিধানসভার কাজ কি। এই বিধানসভা এবং বিধান পরিষদ রাজ্যের ক্ষেত্রে, এবং লোকসভা, রাজ্যসভা এবং স্পিকার, এর হচ্ছে ভারতবর্ষের মূলত পার্লামেন্টের ক্ষেত্রে যে পার্লামেন্টারি যে সিস্টেম, সেখানে এই স্পিকারের যে কার্যাবলী, তার ভূমিকা, স্পিকার এবং তোমার রাজ্যসভা এবং লোকসভা যে গঠন বা কার্যাবলী বা ক্ষমতা, সেই বিষয়কে এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও নেক্সট যেটা আমরা দেখব যে জুডিশিয়ারি পার্ট। জুডিশিয়ারি মানে বিচার বিভাগ। বিচার বিভাগ মানে বিচার করবে। কারা বিচার করবে? আদালত বিচার করবে। তো সেখানে আমরা দেখব সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। দেখো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্টের গঠন, কিভাবে সুপ্রিম কোর্ট গঠিত হয়, সুপ্রিম কোর্টের কার্যাবলীগুলো কোন কোন, মানে কি কি কাজ রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কোন কোন মানে ভূমিকা পালন করতে হয়। এছাড়াও হাইকোর্টের ভূমিকাটা কি, হাইকোর্টের কার্যাবলী কি কি, হাইকোর্টের ক্ষমতা কোনগুলো বা ক্ষমতাগত দিক। এছাড়াও আছে পিল। পিল মানে হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, মানে জনস্বার্থ মামলা। জনগণের স্বার্থে যে মামলা হয় সেটা কি, জনস্বার্থ মামলাটা কি,
জনস্বার্থ মামলার মানে কোন কোন বিষয়গুলো জনস্বার্থ মামলার মধ্যে পড়ে, কিভাবে জনস্বার্থ মামলা বা পিলের উদ্ভব হলো, এইটা কিন্তু এখানে মানে দেওয়া হয়েছে। কনজিউমার কোর্ট বা লোক আদালত, গ্রাহক, কনজিউমার কোর্ট মানে হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালত। ক্রেতা সুরক্ষা আদালত তোমাদের আছে। এছাড়াও আছে লোক আদালত। লোক আদালত বা ক্রেতা সুরক্ষা আদালত, যেখানে ক্রেতা যারা ক্রেতা মানে যারা জিনিসপত্র ক্রয় করছে তারাকে ঠকাচ্ছে কিনা, তারাকে মানে কোনো ঠকিয়ে বা তাদেরকে কোনো মানে গুরুত্ব না দিয়ে বা তাদেরকে কোনো খারাপ জিনিসপত্র বিক্রি করছে, এই ধরনের যে বিষয়গুলো কোন আদালতে যাবে সেটা হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালত। সেই ক্রেতা সুরক্ষা আদালতের কাজগুলো কি কি, এছাড়াও আমরা দেখব যে লোক আদালত, অর্থাৎ লোক আদালত বলতে এখানে যে অতিরিক্ত যখন মামলা হয়ে যায় সেই সমস্ত মামলাগুলো জনগণের স্বার্থে যে সমস্ত ছোট ছোট মামলা বা যে বিষয় বা এলাকাগত যে মামলাগুলো রয়েছে, হ্যাঁ, সেই মামলাগুলো অর্থাৎ যাতে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে বা যে উচ্চ আদালতগুলোতে যাতে মামলা অতিরিক্ত না হয়ে যায়, মামলার বোঝা না বেড়ে যায়, মামলার বোঝাকে কমানোর জন্য লোক আদালত গঠিত হয়েছে, যেখানে কোনো না কোনো সমস্যা হলে সহজেই সেই লোক আদালতে যেতে পারে। যাই লোক আদালত সম্পর্কে, লোক আদালত গঠন, লোক আদালতের ভূমিকা বা কাজ কি কি, সেই এগুলো হচ্ছে মূলত একটা জুডিশিয়ারি পার্ট, এগুলো হচ্ছে বিচার বিভাগের পার্ট। অর্থাৎ কিভাবে বিচার বিভাগ তার বিচার করবে, মানুষের ন্যায়, মানুষের যে জাস্টিস বা ন্যায় নীতি, মানুষের যে ন্যায্যতা, সেটা পাবে কোথায়? বিচার বিভাগের কাছে। সেই বিচার বিভাগের চ্যাপ্টার মূলত আমরা দেখব যে এই যে এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি, এই তিনটে যে বিভাগ, সেই তিনটে বিভাগের যে আলাদা আলাদা কাজ রয়েছে সেটা আমরা দেখব ইউনিট 4-এ তোমাদের আছে। ইউনিট 5-এ কি আছে? ইউনিট 5-এ দেখো কন্টেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্ট ইন ইন্ডিয়া। কন্টেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্ট ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের সমকালীন সময়ে যে সমস্ত আন্দোলনগুলো হয়েছিল, নাগরিকদের আন্দোলন, সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের যে আন্দোলন, সে কি বেশ কিছু আন্দোলনের যে বিষয় সেগুলো হচ্ছে যেমন ভূদান আন্দোলন। ভূদান আন্দোলন মানে জমিদান আন্দোলন, জমিদান করা, ঠিক আছে। CSR অ্যাক্ট, রোলস এবং রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, হ্যাঁ, অর্থাৎ এখানে দেখব যে তোমাদের কিছু ভারতবর্ষের কিছু অ্যাক্ট বা আইন, সমকালীন ভারতবর্ষে বেশ কিছু আইন, সে আইনের ভূমিকা, যেখানে আমরা দেখব যে রাইট টু ইনফরমেশনের কথা বলা হয়েছে, RTI অ্যাক্টের কথা বলা হয়েছে। 2005 সালে RTI অ্যাক্ট আসে, যেখানে তথ্য জানার অধিকার, হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তি তথ্য জানতে পারবে, সেই তথ্য জানার অধিকারটা কিন্তু এই ইউনিট 5-এর মধ্যে আছে। এছাড়াও আমরা দেখব যে ভূদান মুভমেন্ট অর্থাৎ জমি দান করার জন্য আন্দোলন, যে সেই সকলের দরিদ্রদের জমি যে বড়লোক বা জমিদাররা নিয়ে নিয়েছে, সেই জমিদাররা যে অনেক জমি মালিক, সেই জমিগুলোকে ফিরিয়ে দেওয়া বা দরিদ্রদের জমি ফিরিয়ে দেওয়া, এই ভূদান আন্দোলন বা ভূদান মুভমেন্ট আমরা দেখব বিনোবা ভাবের হাত ধরে। বিনোবা ভাবে ভূদান আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর CSR হচ্ছে যে তোমার কোম্পানি সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট। কোম্পানি সোশ্যাল রেসপন্সিবিলিটি, কোম্পানির যে সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, যে বিভিন্ন কর্পোরেট যে সংস্থাগুলো রয়েছে, সেই কর্পোরেট বা যে পুঁজিবাদী যে সংস্থাগুলো রয়েছে, সেই পুঁজিবাদী সংস্থাগুলোর দায়িত্ব কি, সামাজিক দায়িত্ব কি হবে, তাদের বাধ্যবাধকতার দিকগুলো বা তাদের দায়িত্ববোধ বা কর্তব্যবোধের দিকগুলো এখানে এই অ্যাক্টের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। 2013 সালে এই অ্যাক্টটা এসেছিল, ঠিক আছে। আর 2005 সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা RTI, তথ্য জানার অধিকার। আমি পরীক্ষা দিলাম, পরীক্ষাতে কত নাম্বার পেলাম সেটা কিন্তু আমরা RTI করে জানতে পারবো, যে আমার পরীক্ষায় তারা কি সঠিক খাতা দেখেছে,
তারা কোনটাতে কি নাম্বার দিয়েছে কি দেয়নি, সেই আরটিআই করে আমরা কিন্তু জানতে পারবো। তাহলে আরটিআই মানে তথ্য জানার অধিকার। আমি আমার তথ্য জানতে পারি, আমি আমার তথ্যের যে অধিকার সেই তথ্যটা জানতে পারি, আমি আমার যে কাজগুলো করেছি সেই কাজের কি কি আমার কাজকে কিভাবে বিচার করা হয়েছে সেটা আমি জানতে পারি না, কিন্তু আমি এই তথ্যের আইন বা তথ্যের যে অধিকার জানার অধিকার, সেই তথ্য জানার অধিকারের ভিত্তিতে আমরা কিন্তু এটা জানতে পারবো। এটা আমাদের রাইটস আছে এবং এই রাইটসটা 2005 সালে আসছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ইউনিট 5। ইউনিট 6 এ কি আছে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় স্বায়ত্ত শাসন, সংবিধান সংশোধন আর স্থানীয় স্বায়ত্ত শাসন, স্থানীয় স্বায়ত্ত শাসন। সেখানে দেখবো মেথড অফ অ্যামেন্ডমেন্ট, আর্টিকেল 68, 368, 368 নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে, যে ভারতবর্ষের সংবিধান কিভাবে সংশোধিত হবে। তো এই যে সংবিধান সংশোধন তার পদ্ধতি সম্পর্কে আমরা এই ইউনিটে জানতে পারবো। এছাড়াও 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে রুরাল সোশ্যাল গভর্নমেন্ট, রুরাল অর্থাৎ গ্রামীণ স্বায়ত্তশাসন, আমরা দেখব পঞ্চায়েতের ব্যবস্থা, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই যে শাসন ব্যবস্থাটা 3টি স্তরে যে শাসন ব্যবস্থা হচ্ছে, সেটা হচ্ছে 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যম দিয়ে একটা সাংবিধানিক রূপ পেয়েছিল 1992 সালে। 1992 সালে এটা সাংবিধানিক রূপ পেয়েছিল। এবং জেলা পরিষদের কাজ কি, তার ভূমিকা, এছাড়াও পঞ্চায়েত সমিতির গঠন কাজ, গ্রাম পঞ্চায়েতের গঠন কাজ, প্রধানের ভূমিকা, গ্রাম সভা কি, গ্রাম সভার কাজ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে পাবো। এবং এই গ্রাম সভা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে নারীদের সংরক্ষণের কথা বলা হয়েছে, এছাড়াও SC ST OBCদের সংরক্ষণের কথা বলা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমরা জানতে পারবো। এখানে 3 টায়ার পঞ্চায়েত আমি বললাম যে 3টি পঞ্চায়েত আছে, তার কাজগুলো, তার গঠন, এগুলো কিন্তু তার সোর্স অফ ইনকাম, অর্থাৎ জেলা পরিষদের আয়ের উৎস কিভাবে আয় হয়, গ্রাম পঞ্চায়েতের আয় কিভাবে হয়। আমরা জানি যে তারা খাজনার মাধ্যম দিয়ে বা বিভিন্ন চাঁদা বা আমরা বলতে মানে খাজনা বলতে পারি, যে ট্যাক্স কাটাই আমরা অঞ্চলে বা পঞ্চায়েতে গিয়ে ট্যাক্স কাটাই। এছাড়াও বিভিন্ন টোল ট্যাক্স থেকে শুরু করে রাস্তাঘাটের যে ট্যাক্স বা এগুলো কিন্তু এখান থেকে আয় হয়। তো যাই হোক, ওগুলো ডিটেলসে আমরা কিন্তু ক্লাসে আলোচনা করব। তো ইনকাম অফ সোর্স অফ ইনকাম, জেলা পরিষদের ইনকামটা কোথা থেকে আসে, এছাড়াও পঞ্চায়েত সমিতির ইনকাম কোথা থেকে আসে, আয় কোথা থেকে মানে আয় হয় কিভাবে, যে গ্রাম পঞ্চায়েতের আয় কিভাবে হয়। হ্যাঁ, এছাড়া আমরা দেখব বিভিন্ন জায়গায় থেকে টোল ট্যাক্সের থেকে শুরু করে বা খাজনার থেকে আমাদের অর্থ ইনকাম হয়, পাশাপাশি রাজ্যের কিছুটা অনুদান আমাদের আসে, এগুলোতে আসে। তাহলে এই যে 3 টায়ার পঞ্চায়েতি সিস্টেম বা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার যে 3টি স্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই 3টি স্তরের কাজ, তার গঠনগুলো কি কি সেটা কিন্তু আছে। এছাড়া 74তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে আরবান লোকাল সেলফ গভর্নমেন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ শহরের শাসন ব্যবস্থা। আমরা 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমরা পেলাম কি, পঞ্চায়েতের শাসন ব্যবস্থা, কিন্তু 74তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি পাবো, এটাও 1992 সালে হয়েছে। এবং এখানে শহরের শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেটা বলা হয়েছে। শহরের শাসন ব্যবস্থায় দেখব যে মিউনিসিপ্যালিটি আছে এবং আছে মিউনিসিপাল কর্পোরেশন আছে। মিউনিসিপ্যালিটি মানে পৌরসভা, আর মিউনিসিপাল কর্পোরেশন মানে হচ্ছে পৌর সংস্থা। বড় বড় শহরকে পৌর সংস্থা বলা হয়, মিউনিসিপাল কর্পোরেশন বলা হয়। আর মিউনিসিপ্যালিটি হচ্ছে ছোট ছোট শহর, ছোট ছোট শহর। পৌরসভা কি, পৌরসভা কিভাবে গঠিত হয়, পৌরসভার কাজগুলো কি কি, পৌরসভার সোর্স অফ ইনকামটা কি কি, অর্থাৎ কিভাবে পৌরসভার আয় হয়। ঠিক আছে, তাহলে মিউনিসিপাল কর্পোরেশনটা কি, মিউনিসিপাল কর্পোরেশন মানে পৌর সংস্থা। পৌর সংস্থা মানে মহানগরী সংস্থা।
যেমন কলকাতা পৌর সংস্থা বলতে পারি, যেমন বর্ধমান পৌর সংস্থা বলতে পারি, যেমন মালদা পৌর সংস্থা বলতে পারি, বিধাননগর পৌর সংস্থা বলতে পারি। সরি, মালদা নয়, মূলত 7টা আছে। হ্যাঁ, 7টা আছে, এই মুহূর্তে আমার মনে আসছে না, কিন্তু 7টা আছে, মোট পৌর সংস্থা 7টা আছে। কলকাতা আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ক্লাসে সব ডিটেলস আলোচনা করব। সেখানে দেখবো কলকাতা আছে, দুর্গাপুর আছে, চন্দননগর আছে, বিধাননগর আছে। হ্যাঁ, এই সমস্ত গুলো হচ্ছে পৌর সংস্থা, মানে বড় বড় শহর, বড় বড় শহর। তাহলে পৌর সংস্থার কাজগুলো কি কি, পৌর সংস্থা কিভাবে গঠিত হয়, এই সমস্ত পৌর এরিয়া বা বড় বড় শহর এবং ছোট শহরের যে যে শাসন ব্যবস্থা, সেই ৭৪তম শাসন ব্যবস্থাতে কিন্তু তুলে ধরা হয়েছে। তো এই ছিল মোটামুটি সিলেবাস তোমাদের। এবার আমি সিলেবাসের নাম্বার বিভাজনটা আমি একটু দেখাবো, যে কোনটা কোন ইউনিট থেকে কত নম্বরে আসতে পারে। দেখো, প্রথম নম্বর যেটা আছে এখানে 8 আছে, 2 + 6, তার মানে একটা 2 এর কোশ্চেন হবে, 2 এর অতি সংক্ষিপ্ত কোশ্চেন হবে, আর একটা 6 মার্কের কোশ্চেন হবে। আর দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেখানেও আছে মূলত 2 + 4, একটা 2 নম্বরের কোশ্চেন হবে, শর্ট অতি সংক্ষিপ্ত কোশ্চেন। হ্যাঁ, আর একটা 4 মার্কের একটা কোশ্চেন হবে, মোট 6। ইউনিট 3তে কি, ইউনিট 3তে 6 মার্কেরই হবে, একটা ব্রড কোশ্চেন হবে 6 মার্কের। ইউনিট 4এ কি হবে, 2 + 6, 2 + 6, একটা 2 নম্বরের কোশ্চেন 2 মার্কের জন্য, আর একটা 6 মার্কের ব্রড কোশ্চেন হবে। ইউনিট 5এও সেরকমই আছে, 2 + 4, আর ইউনিট 6এও 2 + 4, অর্থাৎ একটা 2 নম্বরের কোশ্চেন হবে, একটা 4 নম্বরের হবে, আর এখানেও একটা 2 নম্বরের হবে এবং 4 নম্বরের হবে। 4 নম্বরের কোশ্চেন, 4 নম্বরের ব্রড কোশ্চেন হবে। তো এইরকম তোমাদের নাম্বার বিভাজন রয়েছে। তো এই হচ্ছে তোমাদের আজকে সিলেবাস সংক্রান্ত যাবতীয় আলোচনা। নেক্সটে আমরা তোমাদের পুজোর পরে হয়তো ক্লাস সম্পূর্ণভাবে শুরু করে দেবো। পুজোর আগে তো আর ক্লাস আর নিতে পারছি না, তোমাদের খুব শীঘ্রই পুজোর পরেই ক্লাস রানিং ভাবে বা একবারে গতিতে ক্লাস শুরু হবে। তোমরা সকলেই এই এলিট অ্যাপে যুক্ত হয়ে যাও, এবং এলিট অ্যাপে এই যে এই ক্লাসগুলো তোমরা যদি করো তাহলে তোমাদেরই ভালো উপকার হবে, এবং খুব কম মূল্যে তোমরা এই এলিট অ্যাপ থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। তোমাদের কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই তোমরা সমস্ত ক্লাস, যা যা তোমাদের দরকার, যা যা তোমাদের পরীক্ষায় আসবে, সমস্তটাই এই এলিট অ্যাপে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে।